আজকে আমরা শিখব সরল সুদ। ক্লাস 10 যেটা সেকেন্ড চ্যাপ্টার এবং পাটিগণিতের আমাদের প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে সরল সুদ। এই সরল সুদ সম্পর্কে আমরা আজকে বেশ কিছু তথ্য জানবো এবং এই তথ্য জানার পর মাধ্যমিক টার্গেট করে আমরা বেশ কিছু অঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করব। তাতে এমসিকিউ এবং শর্ট কোশ্চেন যেগুলো থাকে সেগুলো করব এবং কিছু বড় কোশ্চেনও আমরা সমাধান করার চেষ্টা করব। তো সরল সুদ সুদ কি জিনিস সেটা প্রথমে জানতে হবে। তো সুদ তখনই হয় যখন কোনো ব্যক্তি টাকা ধার নেয় অথবা টাকা ধার দেয়। তো যে ব্যক্তি টাকা ধার দেয় তাকে বলা হয় উত্তমর্ণ, আর যে ব্যক্তি টাকা ধার নেয় সে হলো অধমর্ণ। যদি ধরা যায় যে আমি ব্যাংক থেকে টাকা ধার নিচ্ছি, তাহলে ব্যাংক এখানে উত্তমর্ণ, আর যেহেতু আমি টাকা ধার নিচ্ছি তার জন্য আমি হলাম অধমর্ণ। এবার আমাদের কিছু জিনিস আছে, আসল, সময়, সুদ, বার্ষিক সুদের হার, এই জিনিসগুলো আমরা জেনে নেব। আসল কথাটার অর্থ হলো যে প্রিন্সিপাল অর্থাৎ মূলধনের কথা বলছি আমরা এখানে। আসল বা মূলধন, আসল বা মূলধন। মূলধন জিনিসটা আসলে কি জিনিস? তো মূলধন জিনিসটা হলো যে যত পরিমাণ টাকা আমরা ধার নিচ্ছি অথবা যত পরিমাণ টাকা আমরা ধার দিচ্ছি, এই কথাটাকে বলা হয় মূলধন। সময়, অবশ্যই সময়টাকে আমরা টি দিয়ে সূত্রে প্রকাশ করব। প্রিন্সিপাল যেটা আছে সেটাকে আমরা আসলটাকে পি দিয়ে প্রকাশ করব। সময় সবসময় বছরে কাউন্ট হবে, দিনেও না, মাসেও না, সবসময় বছরে কাউন্ট হবে। সুদ যেটা সেটা ইন্টারেস্ট, সুদ, মোট সুদ বলা হয়। মোট সুদটা কি জিনিস? অতিরিক্ত টাকাটা। মোট সুদ মানে হচ্ছে অতিরিক্ত টাকা, অতিরিক্ত অতিরিক্ত অর্থটা। অতিরিক্ত অর্থ কোনটা? তো অতিরিক্ত অর্থ হলো সেটা যেটা আমরা যখন টাকা ধার দিই বা টাকা ধার নিই, তার সঙ্গে যে অতিরিক্ত টাকাটা ওই ধার নেওয়ার কারণে বা ধার দেওয়ার কারণে অতিরিক্ত যে টাকাটা আমরা পরিশোধ করি অথবা আমরা নিই, সেটাকে বলি আমরা সুদ। ধরে নিলাম আমি 100 টাকা ব্যাংক থেকে ধার নিয়েছিলাম, তাহলে ব্যাংক আমার উপরে যখন আমি ধার নিলাম, আমি 100 টাকা নিলাম, এবার যখন আমি টাকা ধার মানে শোধ করতে যাচ্ছি তখন আমাকে 110 টাকা হয়তো রিটার্ন করতে হচ্ছে, ঘুরিয়ে দিতে হচ্ছে। তাহলে এই যে 10 টাকাটা বেশি দিতে হলো, সেটাই হচ্ছে সুদ। বার্ষিক সুদের হার, বছরে আমাকে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট একটা জিনিস, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। পার্সেন্ট দেওয়া আছে, শতকরা চিহ্ন দেওয়া আছে। এই শতকরা চিহ্ন হবে আর পার্সেন্ট বলছি। আর পার্সেন্ট কথাটার অর্থ কি? অর্থাৎ 100 টাকায় আর টাকা। তো আমরা এটা ডিটেইলস আলোচনা করব। তো এখান থেকে আমরা ডিটেইলস আলোচনা শুরু করব। তো আমরা প্রথমে সূত্রটা লিখে রাখি, I = PTR/100, যেখানে I হলো সুদ, P হলো আসল, T হলো সময়, R হলো সুদের হার, আর নিচে 100। তো কিভাবে সূত্রটা আসছে সেটাও আমরা একটু আলোচনা করব। তো বার্ষিক সুদের হার যেখানে R%, সেই কথাটাকে আমরা একটু ভেঙে নিচ্ছি, বোঝার চেষ্টা করি। তো বার্ষিক সুদের হার R% কথাটার অর্থ কি? আমি যদি নরমালি বলি তোমাদেরকে যে 5% কথাটার অর্থ কি? 5% কথাটার অর্থ হলো যে 100 এর মধ্যে 5। ঠিক তেমনি R% কথাটার অর্থ তাহলে কি হবে? 100 এর মধ্যে। তাহলে বার্ষিক সুদের হার R% কথাটার অর্থ হলো প্রতি 100 টাকার জন্য R টাকা সুদ দিতে হবে, এটাই হলো। তাহলে প্রতি 100 টাকার সুদ আর টাকা, এটাই R% কথাটার অর্থ, বার্ষিক সুদের হার কথা। তাহলে যদি বলি আমরা ঐকিক নিয়ম যদি ভাবার চেষ্টা করি, তাহলে 100 টাকার সুদ 8 টাকা, কত দিনে? আমি সবসময় বলেছিলাম বার্ষিক সুদের হার। তাহলে যদি আমি কথাটাকে এখানে একটু ডিটেইলসে আলোচনা করি, তাহলে কি 100 টাকার 1 বছরের সুদ, 100 টাকা 1 বছরের সুদ 8 টাকা, তাই না? এবার যদি আমি আলোচনা করি যে ঐকিক নিয়মে একটু ভাবার চেষ্টা করি, 1 টাকা 1 বছরের সুদ তাহলে কত হবে? R/100। সবাই ঐকিক নিয়ম আমরা জানি, একে হিসাবে কাউন্ট করি। যদি বলি যে এই 1 টাকারই 1 বছর না হয়ে যদি আমি 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর করব, 2 বছর করলে 2 R/100 হবে, 3 বছর করলে 3 হবে। সেরকম হিসেবে যদি আমি 3 বছর, আমি 3 যে কোনো একটা বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, T এর মান আরবিটারি ভাবে যে কোনো কিছু হতে পারে। তো T বছরের সুদ যদি তাহলে কত হবে? তাহলে অবশ্যই তুমি করবে যে স্যার TR/100, T গুণ হয়ে যাবে উপরে। আবার T বছর যখন হয়ে গেল, আমি 1 টাকা সুদ বার করছি না, আমি 1 টাকা না করে আমি টাকা ধার দিব বা ধার নেব
10,000 টাকা, 200 টাকা, 500 টাকা, 1 লাখ টাকা, যাই হোক না কেন, আমি ওই টাকাটাকে আমি একটা কনস্ট্যান্ট হিসাবে ধরতে পারি, কিন্তু আমি এখানে সূত্রটাকে আমি চলরাশি হিসাবে ধরবো, একটা চলরাশি হিসাবে ধরবো। তো চলরাশি হিসাবে যখন ধরবো তাহলে আমি একটা পি ধরে নিচ্ছি, যে কোনো একটা মান। তাহলে পি টাকা 3 বছরের সুদ, তাহলে নিশ্চয় পিটা আবার গুণ হবে পিটিআর বাই 100। তাহলে এই পিটিআর 100 এটা কি বলতো, এটা কি সুদ না? সুদ তো। তাহলে ওই সুদটাকে তাহলে আমরা কি যে মোট সুদ I PTR বাই 100, এটাই তো বেরোলো আমাদের। তাহলে সূত্রটা আমাদের ঠিকমতো প্রমাণ হয়ে গেল, আমরা বুঝেও গেলাম এই সূত্রটা আসছে কিভাবে। তাহলে এই সূত্রটা তোমরা নোট ডাউন করার চেষ্টা করে নিবে, কোনটার মানে কি সেটাও লেখা আছে, এবং এই সূত্রের বেসিসে আমরা কিছু অঙ্ক করব, সমাধান করব, এবং সুদ সম্পর্কে আমরা যেটা আসল মানে ফর্মুলা আমাদের সেই ফর্মুলাটা আমাদের শেখাই। তো আমরা কিছু এখানে অঙ্ক করার চেষ্টা করব এই সরল সুদ থেকে। গণিত প্রকাশ, যেটা পশ্চিমবঙ্গ সরকারের বই, গণিত প্রকাশ 10ম শ্রেণীর কোষে দেখি 2, এখান থেকে আমরা অঙ্ক করার চেষ্টা করব। তো আমাদের 1 নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখব যে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিল। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তো ওরা ব্যাংক, এবার দুই বন্ধু, তো ধরে নেওয়া যাক যে দুই বন্ধু লালু আর কালু ব্যবসা চালানোর জন্য 12% বার্ষিক 12% সুদের হারে, অর্থাৎ বছরে 100 টাকার জন্য 12 টাকা, এই শর্তে 100 টাকার জন্য 12 টাকা সুদ দিবে বছরে, এই শর্তে তারা ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিয়ে এলেন। 4 বছর টাকা রেখেছে নিজেদের কাছে, ব্যবসা চালিয়েছে। 4 বছর টাকার পর যখন তারা ওই টাকা ফেরাতে যাবে বা যাই হোক না কেন, 4 বছর পর তাদেরকে অতিরিক্ত যে টাকাটা মোট সুদ কত টাকা দিতে হবে। তাহলে এখানে আমরা সর্বপ্রথম লিখে নেব যে এখানে আমাদের কি কি আছে। এখানে আমাদের মূলধন যেটাকে বলে মূলধন বা আসল যেটাকে বলছি আমরা, সে আসলটা কতটুকু, যেটা যে টাকাটা ধার নেওয়া হয়েছে সেটা কতটুকু, সেই টাকাটা তো আমরা সূত্রের পি আকারে প্রকাশ করছিলাম। আমি সূত্রটা লিখে রাখি সুবিধার্থে, I PTR বাই 100। এই I PTR বাই 100 মানে I মানে হচ্ছে সুদ, P মানে হচ্ছে মূলধন, T মানে হচ্ছে সময় বছরে, আর হচ্ছে সুদের হার, আর নিচে 100। আর পার্সেন্টটাকে যদি উঠাই আমরা ভগ্নাংশ গুণিত করি তাহলে r বাই 100 হয়। আর পার্সেন্ট কোথায় হবে? r বাই 100। সূত্র আকারে আমি একবারে ডাইরেক্ট লিখে দিচ্ছি। এবার মূলধন যেটা, সেই মূলধনটা এখানে কত টাকা বা আসলটা 15,000 টাকা, এটাই টাকা ধার নেওয়া হয়েছিল ব্যাংক থেকে। টি বা সময়টা টি, কয় বছরের জন্য? 4 বছর। আর যেটা সুদের হার সেটা অবশ্যই কি, সে বার্ষিক, বছরে কথাটা লিখতেই হবে। বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার আমাদের 12%, যেটাকে আমরা 8% বলে থাকি। হ্যাঁ, তাহলে আমাদের মোট সুদ কত হবে? তাহলে মোট সুদের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে আমরা ব্যবহার করব। তাহলে পি এর মান কত? 15,000। টি এর মান কত? 4। আর এর মান কত? 12। আর নিচে কি হবে? একটা 100। এই দুটো করে 0, এই দুটো করে 0 কেটে গেল। তাহলে বাঁচলো আমাদের কত? 15 মানে 150, 4 আর 12। তাহলে এখন গুণ করতে হবে। তাহলে সহজ ভাষা দেখুন, 15 4 কত হয়? 60, আর 12 6 কত? 72। 15 4 60 আর 12 6 72। তাহলে ওই 60 এর একটা 0, 150 এর একটা 0, তাহলে হয়ে গেল আমাদের 7,200 টাকা। এটাই আমাদের মোট সুদ। তাহলে 4 বছর পরে যখন ওরা ওই দুই বন্ধু 4 বছর পরে ওই 15,000 টাকা যে ধার নিয়েছিল তার জন্য তাদেরকে অতিরিক্ত হিসেবে যে টাকাটা দিতে হবে, অর্থাৎ সুদ যে দিতে হবে, সেই সুদটা হলো আমাদের 7,200 টাকা। এবারে আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটা কি বলছে পড়তে হবে, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে। তো আমাকে এখানেও সুদ জিজ্ঞেস করেছে, অর্থাৎ আয়ের মান জিজ্ঞেস করেছে।
আমাকে টাইমটা কিন্তু ওরা বলে দেয়নি সঠিকভাবে। এই টাইম যখন সঠিকভাবে ওরা বলে দেয়নি সহজ ভাষায়, বাকিগুলো তো বলে দিয়েছে আমাদেরকে। বাকিগুলো কি কি বলে দিয়েছে? বার্ষিক সুদের হার বলে দিয়েছে, মূলধন বলে দিয়েছে, সব কিছু বলে দিয়েছে আমাদেরকে। আমরা লিখি আপাতত যেগুলো যেগুলো লেখা আছে। তো এখানে কি লেখা আছে 2 নম্বরে? এখানে এখানে আসলটা কত? এখানে আসল হবে, আসল পিটা হবে, পি এর মানটা কত? 2000 টাকা। তারপর আমাদের সময়, সময় কি, সুদের হার, এগুলো আমরা পরপর লিখব। সুদের হার, বার্ষিক সুদের হার অবশ্যই, বার্ষিক সুদের হার যেটা আমরা 8%, এটাও লেখা আছে এখানে 6%। এবার আমাদেরকে মোট সুদ জিজ্ঞেস করেছে, মোট সুদ আইটা কত হবে জিজ্ঞেস করেছে। তো আমরা এখানে সময়টা খুব সুন্দর ভাবে ওরা বলে দেয়নি। আমরা জানি সময় বছরে হবে, বাট সময় ওরা সুন্দর ভাবে বলে দেয়নি, একটু পেঁচিয়ে দিয়েছে। তো আমরা ভালোভাবে বুঝেন। এখানে সাল কত বলেছে? 2005। সহজ ভাষায় 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বললেও তো হতো, কোন এক বছরে না। এখানে কোন এক বছর বললে এই জন্য বলেনি যে 2005 সাল একটি লিপ ইয়ার নয়, কারণ বছরের প্রত্যেকটা বছর একটা লিপ ইয়ার নন লিপ ইয়ারের একটা সমস্যা আছে। তো 2005 নন লিপ ইয়ার, অর্থাৎ লিপ ইয়ার নয়, তাহলে ফেব্রুয়ারি মাস 28 দিন। যদি লিপ ইয়ার হয়ে যেত তাহলে তো ফেব্রুয়ারি মাসে 29 দিন আমাদেরকে কাউন্ট করতে হতো। তাহলে প্রথমত আমরা কাউন্ট করব কত দিন হয়েছে জানুয়ারি মাস থেকে নিয়ে 27 মে পর্যন্ত। তাহলে আমরা কাউন্ট করি দিন মাস, আগে আমরা মানে কত দিন হয়েছে সেটা কাউন্ট করি। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ওরা টাকা, অর্থাৎ ওরা টাকা কবে ধার নিয়েছে সেটা বলেনি, ওরা এটুকু বলে দিয়েছে 2005 সালের 1 জানুয়ারি থেকে। তাহলে জানুয়ারি মাসে কত দিন? 31 দিন। ফেব্রুয়ারি মাসে কত দিন? 28 দিন। মার্চ মাসে কত দিন? 31 দিন। এপ্রিল মাসে কত দিন? 30 দিন। মে মাসে কত দিন? 27 মে পর্যন্ত। 27 মে পর্যন্ত। তাহলে এখানে কত যোগ করতে হবে? 8 আর 2 এ 10, 10 আর 7 এ 17, হাতে থাকলো 1, 3 আর 2 5, 5 আর 3 এ 8, 8 আর 2 10 আর 3 13, 13 আর হাতে রাখে 147 দিন। বাই 27 মে পর্যন্ত বলেছে। 27 মে অবধি 27 তারিখ যখন পড়লো মে মাসে, সেই দিন দেখা গেল সুদের কাউন্ট করবে। তো 27 মে যে তারিখটা, সেই তারিখটা তো ডেটটা পার হয়নি, তাহলে ওই দিনে কেমন সুদ দিতে যাবে? তাহলে সেই দিনে যেহেতু সুদ দিবে না, তাহলে আমরা মে মাসে 27 দিন কাউন্ট করব? সমস্যা এখানে। তাহলে 27 দিন কাউন্ট করব না, কিন্তু আমরা সেখানে 26 দিন কাউন্ট করব। তাহলে এখানে আমাদের হয়ে যাবে 146 দিন। আবার বলছি আমি, যেহেতু আমাদের 27 মে পর্যন্ত কাউন্ট করতে বলেছে, তাহলে 27 মে তো আমি কি হিসাব নিকেশ করব সুদের? তাহলে 27 মে যখন হিসাব নিকেশ করব, তো 26 দিন অলরেডি হয়েছে মে মাসে। আমি 27 নম্বর যে দিনটা, মানে 27 তারিখ, সেই দিনে কেন সুদ দিব? কারণ সেই দিন তো আমাদের পারই হয়নি। তাহলে এই জন্য আমাদের 26 দিন কাউন্ট হবে, অর্থাৎ 146 দিন। তাহলে এবার আমরা অঙ্ক করব তিনটা। তাহলে সময়টা কত হবে? 146 দিন। 146 দিন। কিন্তু সময় তো সুদের অঙ্কে বছরে হয়, তাহলে দিনকে বছরে করার নিয়ম কি? আমরা জানি একটা বছর 365 দিনে হয়। তাহলে এক বছর যেহেতু 365 দিনে হয়, তাহলে 146 বাই 365 হয়ে যাবে কত বছর? সহজ হবে। এখানে আমরা কোনো কাটাকাটি করব না, কোনো ঝামেলা লিখতে যাব না, সিম্পল ভাবে লিখে দেব। কেন 365 দিয়ে ভাগ করলাম? কারণ এক বছর হয় 365 দিন, 365 দিন এক বছর হয়। তাহলে 146 দিনে কয় বছর হবে? 146 বাই 365। এবার আমরা মোট সুদ সূত্র নিয়ে আমরা মানগুলো বসাবো। পি এর মান কত? 2000। টি এর মান কত পেলাম আমি? 146 বাই 365 ইনটু আর এর মান কত? আর এর মান তো 6, আর নিচে একটা 100 হয়, আর 6% মানে 6 হবে। কাটাকাটি করতে হবে আমাদেরকে। সবচেয়ে ভালো কথা হলো 146 আর 365 কিভাবে কাটবো। এই অঙ্কটা যেন আমি সবকিছু বলে দেবো, খুব সহজেই খুব তাড়াতাড়িও কাটা যায়। এমন একটা সংখ্যা দিয়ে খুব তাড়াতাড়ি কাটা যায়। এই 365 আর 146 দুজনকে কাটানো যায় 73 দিয়ে কাটতে হবে। ভুল বললাম আমি। 73 দিয়ে 146, 73 পাচ্ছে 365। কারণ 146 এবং 365 এর গসাগুটা হলো তোমার 73, তার জন্য 73 দিয়ে সরাসরি কেটে দিলাম। তাছাড়া ছোট কোনো সংখ্যা দিয়ে কাটা সম্ভব নয়, এটা মনে রাখতে হবে প্রথমত। আচ্ছা, এবার এই 5 দিয়ে আমি কেটে দেবো কাকে?
এখানে কেটে দেবো, তাহলে 5 4 20 আর 2 0 400। আপাতত উপরে আর কাটা কিছু নেই। এবার এখানকার দুটো জিরো, এখানকার দুটো জিরো আমরা কেটে দিলাম। তাহলে আমাদের বাঁচলো কত? 6 2 12, 12 4 48, 6 2 12, 12 2 48, 48 টাকা। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে 2 নম্বর অঙ্কটা ছিল সেই অঙ্কটা মোট সুদ, তাদেরকে ওই যে মাত্র 146 দিনের জন্য তারা টাকা ধার নিয়েছিল, তার জন্য তাদেরকে কত টাকা রিটার্ন করতে হবে? তাদেরকে সুদ হিসাবে টাকা রিটার্ন করতে হবে 48 টাকা। এবারে আমরা চলে যাব 2 নম্বর অঙ্কটা শেষ। এবার আমরা চলে যাব সরাসরি 7 অঙ্কটা করার চেষ্টা করি। বইয়ের 7 অঙ্কটা, 7 অঙ্কটা কি বলেছে? বার্ষিক 6% সরল সুদের হারে কোন টাকা কত বছরে দ্বিগুণ হবে? সুদের হার, বার্ষিক সুদের হারটা বলে দিয়েছে 6%, বাকি আর কিছু বলেনি। ওরা জিজ্ঞেস করছে কত বছরে তোমার কত, মানে সুদের হারে কত টাকা কত বছরে দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ সুদকে যদি কাউন্ট করি, বলছে 1 টাকা মূলধন ডবল হয়ে যাবে, এই কথাটা জিজ্ঞেস করছে। তো ধরে নিলাম আমি যদি 100 টাকা ধার নিই বা 100 টাকা ধার দিয়ে থাকি বা যাই হোক না কেন, তাহলে বলছে যে এখানে টাকা যে পরিমাণটা ডবল হয়ে যাবে, অর্থাৎ 200 টাকা হয়ে যাবে। কত বছর টাইম নিবে? সুদের হারটা বলে দিয়েছে 6%, ফিক্সড করে দিয়েছে, রেটটা ফিক্সড করে দিয়েছে। এবার বলেছে কত বছরে আমার যে মূলধনটা সেটা ডবল হয়ে যাবে, এটাই কোশ্চেন। তো এখানে কোনো কিছুই বলে দেয়নি। যদি অঙ্কটা এমসিকিউ পড়ে তাহলে আমরা অন্যভাবে করার চেষ্টা করব। তাহলে আমরা 1 ধরে নিব, 100 ধরে নিব, মূলধনটাকে করে দিতে পারি। বাট যখন অঙ্কটা সিজাগের মধ্যে আছে, এবার বড় অঙ্ক পড়েছে, এটা 4 মার্কের বা 5 মার্কের অঙ্ক পড়ছে, তখন আমরা কিন্তু ওইভাবে করতে পারি না। তখন আমাদের কিভাবে করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে এইভাবে তখন আমরা করতে পারি কিভাবে? আমরা এখানে ধরে নিব, যে ধরি মূলধন p টাকা, তাই না? সময়টাকেও আমরা ধরে নেব t বছর। মূলধন p টাকা, সময়টাকেও আমরা ধরে নেব t বছর। বার্ষিক সুদের হার ওরা বলে দিয়েছে, বার্ষিক সুদের হার ওরা বলে দিয়েছে 6%। ওকে, কোনো সমস্যা নেই। এবার সুদটা কত? মোট সুদ। তাহলে আমাদেরকে এখানে মোট সুদ জিজ্ঞেস করেনি, আমাদেরকে জিজ্ঞেস করেছে এটা আমাদেরকে জিজ্ঞেস করেছে, এটা আমাদের জিজ্ঞাসা চিহ্ন কত বছর। তাহলে মোট সুদটা কত? সুদ তো বলে দেয়নি, তাহলে সুদ কি ধরে নিব না? সুদ ওরা বলে দিয়েছে আমার যে মূলধনটা সেটা ডবল হয়ে যাবে। আমি যদি 100 টাকা ধার নিয়ে থাকি তাহলে সেটা হবে 200 টাকা। 1000 টাকা নিয়ে থাকি সেটা হবে 2000 টাকা। 1 টাকা নিয়ে থাকি সেটা হবে ডবল। তাহলে কখন হবে? আমি ধরে নিলাম ব্যাংক থেকে 100 টাকা ধার নিয়েছিলাম, আমাদের রিটার্ন করতে হচ্ছে ডবল টাকা, অর্থাৎ যা নিয়েছিলাম তার ডাবল, অর্থাৎ 200 টাকা। তাহলে আমি 100 টাকা নিয়েছি, আমাকে 200 টাকা রিটার্ন করতে হচ্ছে, তার মানে আমাদের সুদ কত টাকা দিতে হলো? অতিরিক্ত কত টাকা দিতে হলো? 100 টাকা না? তাহলে আমি যত টাকা নিয়েছিলাম তত টাকাই তো আমাকে সুদ দিতে হচ্ছে। তাহলে আমার মূলধন যদি 2 টাকা হয় তাহলে সুদ কত হবে? 2 টাকাই হবে। কত হবে? 2 টাকাই হবে। এটা কিন্তু মনে রাখার জায়গা। দ্বিগুণের কথা বলেছে, তখন কিন্তু সুদ হয়ে যাবে যত টাকা মূলধন তত টাকাই সুদ। এবার আমরা মোট সুদের যে ফর্মুলা জানি, সেই ফর্মুলা অনুযায়ী আমরা অঙ্কগুলো তো বসাবো, এখানে সমীকরণে বসাবো, অ্যানসার বেরিয়ে। আই এর মান কত? আই মানে সুদ, আই মানে কি? সুদ। তাহলে মোট সুদ থেকে আমরা কি পাই? আই বলতে পি, পি সমান তাহলে কি লিখতে পারি? পি টিআর বাই 100। তাহলে পি বলতে এখানেও পি, পি বলতে কত? সময়, সময়টা আমি টি ধরেছি। আর বলতে কত? 6, আর নিচে 100। উভয় পক্ষ থেকে পি পি আমরা কেটে দিতে পারি। এখন বড় হয়ে গেছে, দুই দিক থেকে তুমি ভুলে যেতেও পারো, আর না বলো তাহলে তুমি একদিকে নিয়ে আসতেও পারো। কেমন? আমি একদিকে নিয়ে আসছি। তো এই পি এর নিচে আমি প্রথমে পি কে পাঠিয়ে দিলাম। এই 6 আছে, আমি 6 কে আমি এখানে প্রথমে কেটে নেওয়ার চেষ্টা করব। যদি আমি কাটাকাটি করি তাহলে দেখো, যদি আমি 2 দিয়ে কাটি তো 3, এটা 2 দিয়ে কাটলে 50, আর তো কাটবে না। তাহলে এই 3/50 যদি এদিকে নিয়ে আসি তাহলে আমার হয়ে যাবে 50/3। তাহলে এখানে শুধু পড়ে থাকবে t। এই p আর p এবার কেটে গেল। তাহলে এই t এর মানে কি দাঁড়ালো? 50/3। 50/3 ভগ্নাংশটা কত হবে? 16 গুণ 2/3, কারণ 3 16 48
আর 2 50, তাহলে পূর্ণ করলে 16 পূর্ণ 2/3। তাহলে আমার কাছে সময়টা কি হলো 16 পূর্ণ 2/3। অতএব নির্ণীয় সময়টা কত হলো 16 পূর্ণ 2/3 বছর। এটা হলো উত্তর। অর্থাৎ বার্ষিক 6% সুদের হারে 16 পূর্ণ 2/3 বছরে যে কোনো মূলধন সুদ হিসাবে ডবল হয়ে যাবে। অর্থাৎ আমাকে মূলধন আর সুদের পরিমাণ সমান হয়ে যাবে। এটাই হলো। এবারে আমরা 10 এর অঙ্কটা শুরু করা। 10 এর অঙ্কটা বই থেকেই 10 এর অঙ্কটা। 10 এর অঙ্কটা কি বলেছে? বলেছে 292 টাকার এক দিনের সুদ 5 পয়সা, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। আমাকে মূলধন বলে দিয়েছে, সময় বলে দিচ্ছে, সুদও বলে দিচ্ছে, অন সুদ। শুধু এবার আমাকে বার করতে বলেছে শতকরা সুদের হার। কিন্তু অত সহজেই বার করতে বলেনি, একটু কষ্ট করে বার করতে হবে, একটু কষ্ট করে বার করতে হবে। তাহলে আমরা দেখে নেব কি আছে এখানে, কি কি দেওয়া আছে। আচ্ছা, এখানে আসলটা কত? আসল তো 292 টাকা, এটা বুঝতে কোনো সমস্যা নেই। এবার ওরা যখন বলছে আমাকে এক দিনের সুদ 5 পয়সা, তাহলে আমি এক দিনের সুদ 5 পয়সা নিয়ে আমি কি করব? আমার তো ফর্মুলা ব্যবহার করতে পারবো না আমি সেটা। আমার তো এক দিনের হিসেবে চাই না, আমার তো বছরের হিসেবে চাই। সেই জায়গায় আমার বছরে কনভার্ট করতে হবে, বছরে কত টাকা সুদ দিতে হচ্ছে সেটা নিয়ে আসতে হবে। তাহলে সেটা বুঝতে হবে যে আমাদের এক দিনের সুদ কত। এক দিনের সুদ 5 পয়সা, এটা ওরা বলে দিয়েছে প্রদত্ত। আমি একদিনে 5 পয়সা সুদ নিয়ে কি করব? আমি তো একদিনে কাউন্ট করব না, আমি তো একদিনে হিসাব করব না। আমাকে তো দরকার বছরের হিসেবে। আমাকে বার্ষিক সরল সুদের হার চেয়েছে, শতকরা বার্ষিক সরল সুদ, বছরের সুদের হার চেয়েছে, রেট চেয়েছে। সেটা বার করার জন্য আমার কি করতে হবে? এক দিনেরটাকে আমি করে নেব 365 দিনের সুদ কত টাকা হবে, কারণ 365 এক বছর হয়। তাহলে 5 * 365, ওই নিয়মগুলো সবাই জানো তোমরা। চলো 5 গুণ করলে কত হবে? 5 × 5 = 25, হাতে থাকলো 2, 5 × 6 = 30, আর 2 = 32, হাতে থাকলো 3, 5 × 3 = 15, আর 3 = 18। এত পয়সা। এই পয়সাটাকে যদি আমি টাকায় কনভার্ট করি, টাকায় কনভার্ট করলে কত টাকা হবে? কোন আইডিয়া? তাহলে টাকায় কনভার্ট করলে শুধু 100 দিয়ে ভাগ করলে হয়। তাহলে 1825 পয়সা মানে তো 18 টাকা 25 পয়সা। 18.25 টাকা। আমি টাকায় কনভার্ট করলাম, এটাও টাকা, এটাও টাকা, 365 দিন। তাহলে আমার কাছে এবার বলো সময়টা কি হলো? সময়টা তাহলে আমার কাছে 1 বছর হলো না, হলো না? সময়টা 1 বছর হয়ে গেল। মোট সুদ কত? 1 বছরের মোট সুদ দিতে হচ্ছে 18.25 টাকা। তাহলে এবার আমাকে জিজ্ঞেস করেছে সুদের হার কত। আমি ধরে নিব, ধরি বার্ষিক শতকরা সুদের হার 8 টাকা। আমি বার্ষিক শতকরা ধরলাম 8 টাকা বা 8%। যে শতকরা লিখি না 8 টাকা লিখি, আমি শতকরা লিখি তাহলে 8% লিখতাম। তাহলে এবার আমরা সূত্র অনুযায়ী জিনিসগুলোকে বসাবো। মোট সুদ আমাদের I = PTR/100, আমি বোর্ডের এক কোণায় লিখে রেখেছি। তাহলে সেখান থেকে আমরা সূত্র ধরে বসাই। তাহলে কি দেখব সুদ কত টাকা? মোট সুদ 1 বছরে, 1 বছরের মোট সুদ আমার এটা। তাহলে এটাকে আমরা লিখে দিই। কত আছে? 18.25 সমান পি। পি বলতে আসল, আসল কত? 292। টি বলতে সময়, সময় তো আমি 1 বছরই ধরছি। আর কত? আর তো ওটাই বার করতে হবে। আমি নিচে 100, কোনো সমস্যা নেই। আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি কোনাকুনি, তাহলে এর নিচে 1 আছে, কিছু নেই মানে কোনাকুনি যদি গুণ করি তাহলে এখানে 292 আর হবে, আর এদিকে হবে দশমিকটা শুরু হয়ে যাবে, কারণ 100 দিয়ে গুণ করলে দশমিকটা খেয়ে যাবে। আর দুটো জিরো আছে, দুটো জিরো দশমিক সব শেষ, ওটা তোমরা বুঝোই। এবার r = 1825/292। এটা হলো আমাদের আর। এবার আমাকে কিছুটা কাটাকাটি করে মানটাকে নিয়ে আসতে হবে। কিছুটা কাটাকাটি করব, দিয়ে আমাদের সহজ হিসেবে মানটাকে নিয়ে আসতে হবে। তাহলে কাটাকাটি করার চেষ্টা করতে হবে। তো ছোট করে যদি কাটা যায় তো কাটো, বড় করে কাটা যায় তো কাটো, যেভাবে কাটা যায় কাটো। তো প্রথমে আমরা ছোট দেখেই করি। 2 দিয়ে তো কাটবে না, কিছু অন্য কিছু দিয়ে কাটার চেষ্টা করি। 2
কি দিয়ে কাটবেন? তাহলে আমরা দেখবো এটা আমরা সহজে কাটবে না, একটা সংখ্যা আছে সেই সংখ্যাটি দিয়ে আমরা কাটতে পারি। 73 দিয়ে কাটতে পারি। 73 দিয়ে যদি কাটি আমি, তাহলে 73 দিয়ে কাটলে এটা দেখো 4 আসবে। 73 4 3 12, 4 7 8 29, 73 দিয়ে কাটলে। আর এটা 73 দিয়ে যদি কাটি, তো 73 দিয়ে হয় 146 146, তাহলে 4 আর এদিকে 32 36 36 আর 365 হয়ে গেল। আর 365 73 দিয়ে গুণ করলে 5 দিয়ে হবে, তাহলে 25/4। তাহলে আমাদের শেষমেশে r এর মান কত দাঁড়ালো? 6/1/4। তাহলে আমাদের বার্ষিক সুদের হারটা কত দাঁড়ালো? 6/1/4। তাহলে আমরা লিখে নেব অতএব নির্ণয় বার্ষিক সুদের হার 6/1/4। সূত্রই কমপ্লিট। অঙ্কগুলো করে নিতে পারো। তারপর বাকি যে অঙ্কগুলো আছে আমাদের, বাকি অঙ্কগুলো আমরা পার্ট 2 এ করব, এবং এখান থেকে বেশ আরো একটা অঙ্ক করব। এবং এখান থেকে যেহেতু মাধ্যমিকে যে অঙ্কগুলো পড়ে, আমরা যেহেতু বলেছি ক্লাসগুলো মাধ্যমিক ওরিয়েন্টেডই করাবো, মাধ্যমিককে টার্গেট করেই করাবো। মাধ্যমিকে যেমন টাইপের কোশ্চেন আসে এই চ্যাপ্টারগুলো থেকে তেমন টাইপের কোশ্চেনগুলো আমরা সলভ করব। পুরনো প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা সলভ করব, পুরনো সালের কোশ্চেনগুলো। এবং সাথে সাথে নতুন কিছু এমসিকিউ, শর্ট কোশ্চেন, শূন্যস্থান, এই জায়গাগুলো আমরা দেখব। আমরা নেক্সট ভিডিওতে সেগুলো দেখব অবশ্যই।